আমি আপনাকে বলছি সিরিয়াস হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে বেঙ্গলে এবং ভারতবর্ষে আফটার ফ্রিডম আফটার ইন্ডিপেন্ডেন্স এই ধরনের পোস্ট পোল ভায়োলেন্স সংগঠিত ভায়োলেন্স বেশ অনেক দিন ধরে এখনো চলছে। আমি বলতে পারি সংখ্যায় কম হবে এটা কোথাও হয়নি এবং আমি নিজে সরাসরি প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে অনেকদিন ধরেই যুক্ত। একে লড়েছি, দেখেছি হয় এবার নয় নেভারের পরে এত সন্ত্রাস হয়নি। 6-এ তৃণমূল মাত্র 29টা পেয়েছিল, তার মধ্যে আমিও একদম। তখনও এই সন্ত্রাস হয়নি। 11তে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসে প্রথমেই রাশ টেনেছিলেন যে বিজয় মিছিল করবে না, গোলমাল করবে না, বন্ধ করো। কড়া হাতে 11 সালে অনেকটাই দমন করেছিলেন। কিন্তু 18 সালের পঞ্চায়েত নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার প্রতিযোগিতা, সেটাও ছিল গণতন্ত্রের পক্ষে একটা বিপজ্জনক জিনিস। আর এবারে যা হয়েছে পুরনো সব রেকর্ডকে ভেঙে গেছে। অতএব এখানে বিজেপি তৃণমূল রাজনীতি এর কোনো জায়গা নেই। কমপ্লিটলি মানবাধিকার লঙ্ঘিত হয়েছে এবং আমাদের কনস্টিটিউশনে যে প্রথম শব্দটি আছে ফর দ্য পিপুল বাই দ্য পিপুল অব দ্য পিপুল, এই ব্যবস্থাটা পশ্চিমবাংলায় ভেঙে পড়েছে। তাই সংবিধানের সবচেয়ে বড় পিলার হিসেবে জুডিশিয়ারি যেভাবে এগিয়ে এসেছে, ভারতবর্ষের একজন নাগরিক হিসেবে আমি এটাকে স্বাগত জানাই। আর সাথে সাথে পশ্চিমবাংলার মিডিয়ার একটা বড় অংশ যারা পশ্চিমবাংলার পোস্ট পোল ভায়োলেন্স সঠিকভাবে তুলে ধরেননি, আমি মনে করি তারাও সংবিধানের আরেকটা স্তম্ভ মিডিয়া, তারা দায়িত্ব পালন করতে পারেননি মানবাধিকার রক্ষা করার ক্ষেত্রে। ভবিষ্যতে তারা এই ক্ষেত্রে যথেষ্ট যত্নবান হবেন, এটা আশা করি। না, আমি বারেই বলি, পশ্চিমবাংলায় 51 জন খুন হয়েছে বা কিছু ক্ষেত্রে অস্বাভাবিক মৃত্যু হয়েছে, এইটা তো প্রমাণিত সত্য। পোস্টমর্টম হয়েছে, এফআইআর হয়েছে। একাধিক মহিলা লাঞ্ছিতা হয়েছেন, নয় ধর্ষণ, নয় ধর্ষণ করার চেষ্টা, নয় শ্লীলতাহানি। এটা তো সত্য যে পশ্চিমবাংলার কয়েক হাজার মানুষ আসামের রিলিফ ক্যাম্পে আশ্রয় নিয়েছে। এটা তো সত্য যে 25,000 লোকের ঘর বাড়ি দোকান ভাঙচুর হয়েছে। তা এর সঙ্গে এনএইচআরসি যারা তদন্ত করতে এসেছিলেন তাদের বিজেপি করার কোন সম্পর্ক আছে আমি বলে মনে করি না। আর আমি এক্ষেত্রে একটা কথাই বলবো যে 5 জন জাজের মানে বিচারপতিদের জাজমেন্টে একমত প্রায়। আমি তো সিবিআই জাজমেন্টের ক্ষেত্রে রেপ এবং মার্ডারের ক্ষেত্রে সকলেই একমত, অন্য ক্ষেত্রে একটু একাত্র ভিন্নমত থাকলেও মূল পয়েন্টে তারা একমত হয়ে দিয়েছেন। এরপরে মাননীয় মুখ্যমন্ত্রী এই ধরনের অভিযোগ সেগুলো থোপে টেকে। সিবিআই সাফল্য প্রশ্নাতীত এবং সিবিআই একটা সাংবিধানিক বডি। আমাদের রাজ্যে যেমন কলকাতা পুলিশ কমিশনার কি হবে, এডিজি সিআইডি কি হবে, একজন ঠিক করেন, পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী। সেক্ষেত্রে সিবিআই ডিরেক্টর কে হবেন সেটা ঠিক করেন কিন্তু প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দল নেতা, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। অর্থাৎ সিবিআইয়ের সঙ্গে পশ্চিমবঙ্গ পুলিশ বা সিআইডি কখনোই তুলনা করবেন না, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে সিবিআই নিজে তদন্ত করা, কোর্ট মনিটরিং এ তদন্ত হওয়া, দুটোর মধ্যে তফাৎ আছে। এবং যেভাবে আজকের রায়ে 6 সপ্তাহের সময় নির্দিষ্ট করে দিয়েছে 5 মেন জাজেস, সম্মানীয় বিচারপতিগণ, সেটা খুবই অত্যন্ত পজিটিভ। তারা একেবারে বাইন্ডিংস দিয়ে দিয়েছে 6 সপ্তাহের মধ্যে স্ট্যাটাস রিপোর্ট কোর্টে জমা দেবে। এক্ষেত্রে এটা নিয়ে যারা প্রশ্ন তুলছেন আমার মনে হয় বিচলিত হওয়ার কিছু কারণ স্ট্যান্ড থেকে বলতেই পারে এবং তারা কোথায় যাবেন, আইনি লড়াই কিভাবে করবেন, এগুলো আমার বলা উচিত নয়। সেটা তাদের কাজ, তারা করবে। কিন্তু আমি যেটা বলবো যে একটা সরকার রাজনৈতিকভাবে নির্বাচিত হয়, কিন্তু সরকার যখন শপথ নিয়ে নেয় সকলের সরকার,
এই জন্যই তো ভারতবর্ষের সংবিধানে ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অব দ্য পিপুল ব্যবস্থা বলা হয়েছে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই জাজমেন্টের মধ্য দিয়ে রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী যে বারবার বলে এসেছেন যে যা হয়েছে নির্বাচন কমিশন থাকাকালীন হয়েছে, আমি 5 তারিখে দায়িত্ব নেওয়ার পর থেকে কোনো ঘটনা ঘটেনি। আজকে জুডিশিয়ারি তো সেটা রিজেক্ট করে দিয়েছে। এটা তো মুখ্যমন্ত্রী কয়েকদিন আগেও একটা প্রেস কনফারেন্সে বলেছিলেন যে ছোটখাটো 2-1টা ঘটনা ঘটেছে, তাকে অতিরঞ্জিত করা হচ্ছে। আমি মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরে কোনো ঘটনা ঘটেনি। আজকে তো এই রায়ের মধ্য দিয়ে সেটা প্রমাণ হয়ে গেল যে মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার মানুষকে অসত্য তথ্য দিয়েছেন এবং বিভ্রান্ত করেছেন, এবং মাননীয় মুখ্যমন্ত্রী তার রাজনৈতিক যে সংকীর্ণতা তার বাইরে তিনি উঠতে পারেননি। এই জাজমেন্টের মধ্যে দিয়ে সেটা প্রমাণ হয়েছে। দেখুন, আমি এটা রাজনীতির ঊর্ধ্বে উঠে বলবো, এটা মানবিকতার জয় হয়েছে, মানবতার জয় হয়েছে। কারণ আপনারা দেখেছেন, আমি পুরনো কথায় না গিয়েও বলবো যে 5টা রাজ্যে ভোট হয়েছিল পশ্চিমবঙ্গের সাথে। একটা ছিল কেরালা, সেখানে এলডিএফ ছিল, এলডিএফ আবার জিতেছে। আর একটা পুদুচেরি ছিল, ইউনিয়ন টেরিটরি, সেখানে আগে ইউপিএ ছিল, এবারে এনডিএ জিতেছে। তামিলনাড়ু আগে এআইডিএমকে ছিল, এবারে ডিএমকে জিতেছে। আসামে বিজেপি পুনর্বার জিতেছে, আর পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস পুনর্বার জিতেছে। বাকি 4টে রাজ্যে সেখানেও তো বিরোধী দল ছিল, ভোটের সময় তরজা হয়েছে, হারিয়ে দেব, জিতিয়ে দেব, অমুক করেনি তমুক করেনি, উভয় প্রতিশ্রুতি দিয়েছে। ভোট নিয়ে যা হয়, ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বৃহৎ গণতান্ত্রিক দেশ, সেখানে যা হয় হয়েছে। একটা ভায়োলেন্স নেই কেন? আসামে একটাও কংগ্রেস কর্মী বা বদরুদ্দুন নাজমলের লোকেরা কেউ মারা যায়নি কেন? তামিলনাড়ুতে এআইএডিএমকে কোনো কর্মীকে ঘর ছাড়া হতে হয়নি কেন? কেরালাতে কংগ্রেস লেড ইউডিএফ এর কাউকে ঘর ছাড়া হতে হয়নি কেন? এই পশ্চিমবঙ্গে যেটা হয়েছে সেকেন্ড মেয়ের গণনা কেন্দ্র থেকে, বলবো গণনা কেন্দ্র থেকে বেলা 11টা থেকে শতাধিক কেন্দ্রে, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি যদি কাউন্টিং সিট দেখেন, দেখবেন 3rd রাউন্ডের পরে, 4th রাউন্ডের পরে, 8 রাউন্ডের পরে তো অধিকাংশ কেন্দ্রে বিরোধী দলের কাউন্টিং এজেন্টদের সই আপনি পাবেন। এখানে পোস্ট পোল ভায়োলেন্স যেটা হয়েছে, স্বাধীনতার পরে এত বড় সংগঠিত মানবাধিকার লঙ্ঘন করার মতো ঘটনা অন্য কোথাও ঘটেনি। আমি এটা বলবো, মানবিকতার জয় হয়েছে, মানবতার জয় হয়েছে, এবং মানবাধিকার লঙ্ঘিত হয়েছিল সেটাকে প্রোটেকশন দিতে সংবিধানের সবচেয়ে বড় পিলার জুডিশিয়ারি এগিয়ে এসেছে।